গণপরিষদ করে সংবিধানে সংশোধন চায় ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক কমিটি। কোনো ইস্যুতেই জাতীয় নির্বাচনের বিলম্ব চায় না বিএনপি। গণঅভ্যুত্থানে আহত অনেকে ভুগছেন দীর্ঘ মানসিক ট্রমায়। চিকিৎসা নিশ্চিতে আন্তরিক সরকার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনো ঠিক মতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। মার্চে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু। দুই প্রান্তে জেটি ও টার্মিনাল নির্মাণে কর্মযজ্ঞ। কৃষি, অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে চান বিসিবি সভাপতি। মেগা আসরে শান্তই থাকছেন নেতৃত্বে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আনুপাতিক ও আসন ভিত্তিক দুই মাধ্যম রেখে এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরিবর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবে মত জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, দলমতের অংশগ্রহণ নিশ্চিত করে এই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। বাকিটা জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব পড়ে ৪০৬ জন সদস্যের ওপর, যার মধ্যে অধিকাংশ সদস্যই ছিলেন আওয়ামী লীগের। মাত্র ৮ মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল। দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও বিরোধী মতের গুরুত্ব না দেওয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। ৩ বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটাছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে, আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী, যার শেষ হয় ২৪-এর গণ অভ্যুত্থানে। পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়, তবে তার গঠন প্রক্রিয়া আলাদা হয়েছে দেশভেদে। এবারের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন আসন আর আনুপাতিক এই দুয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তনের। নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদে যেতে হবে। এটাও সংসদ নির্বাচনের মতোই একটা নির্বাচন। ওখানে গিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেভাবে সংসদ নির্বাচনে অংশ নেয়, এখানেও তাই হবে। রাজনৈতিক দলের মধ্যে যারা আছে কিংবা আমরা সামনে কম্পিট করতে চাই, আমরাও থাকবো। আমরা একটা মিক্সড প্রপোজাল করেছি, মিক্সড করেন, কিছু আসন ভিত্তিক হোক, কিছু হোক এই আনুপাতিক ভিত্তিতে। এইভাবে করলে, মিক্সড করলে তখন মোটামুটি সবার রিপ্রেজেন্টেশন থাকবে। আপনি একটাই নির্বাচন করবেন, সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এবং গণপরিষদ তো আপনি তো ৫ বছর যাবত শুধু সংবিধান প্রণয়ন করা হবে না, সংবিধান প্রণয়নের একটা সুনির্দিষ্ট ডেডলাইন থাকে। তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় দুই দল বিএনপি জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি? কোনো কিছুই বেশি লেন্দি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কারণ যেহেতু জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র ফেস করে আমরা আসছি। ছাত্ররা একটা প্রস্তাব করতেই পারে, কিন্তু সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। তবে আমি বুঝতে পারি না যে জাতীয় নির্বাচন যদি হয়, জনগণ যদি একটা ম্যান্ডেট দেয়, জনগণের ম্যান্ডেট নিতে আমাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ গঠন করার
কথা বলা হলে সেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত আসলে গণপরিষদ গঠনের এই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মতে গণপরিষদ বা জাতীয় নির্বাচন যে কোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা হবে সামনে সেটা গণপরিষদ হিসেবে হতে পারে, গণপরিষদ হিসেবে হয়ে সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদে আরেকটা আইন করে আবার পার্লামেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই পার্লামেন্ট হয়েই কিন্তু সংবিধান পাশ করতে হবে। সেই সংবিধানে হয়তো দ্বিকক্ষের কথা থাকবে, তখন দ্বিকক্ষের একটা নির্বাচন হওয়া লাগবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। এখন দেখার অপেক্ষা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কী পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের নির্মমতায় আহত অনেকেই ভুগছেন মানসিক ট্রমায়, যা থেকে বের হতে পারছেন না প্রত্যক্ষদর্শী চিকিৎসকরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন না হলে সমস্যা আরও বাড়বে। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। পায়ে যখন গুলিটা লাগে, গুলিটা ভিতরে ঢুকে এটা ব্রাস্ট হয়ে যায়। যখন মিরপুর হসপিটালে ভিতরে নেওয়া হয় তখন আমার শরীর নিথর হয়ে আসছিল। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। কথাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের। গেল 19 জুলাই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছোড়া 6 ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রনিক বুলেটে বিদ্ধ হন সে। এতে 9 টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার। পাঁচ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে 19 বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। কর্তৃত্ববাদী হাসিনা পালিয়ে যাওয়ার আগে 27 জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে বিরোধী মতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়। ঘুম ভেঙে যায়, হঠাৎ করে উঠে যাই, দেখি যে সারা শরীর ঘামিয়ে গেছে, চিকন ঘাম বেরিয়ে গেছে শরীর দিয়ে। নানা সংকটেও চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন। তাদেরও মানসিক অবস্থা একই রকম। আহতদের দীর্ঘ সারি নিষ্ঠুর জখম এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনও ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিগুলো ভেসে ওঠে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন, যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্ত লক্ষ্য করা গেছে। এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। যারা আহত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ততার কম্পেনসেশন, ক্ষতিপূরণ যদি তারা পান, মনে একটা রিলিফ ফিল হবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই বিচারটা যদি তারা দেখতে পান, তাদের মানসিক যে এখন কষ্টটা সেটা অনেকটা লাঘব হবে। সরকারি 35টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা নেই। অ্যান্টি ডিসক্রিমিনেশন ইউনিট আমরা তৈরি করেছি, তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। আমাদের 10-20 শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সবসময় রেডি থাকে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত প্রয়াসে তাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় 75% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তাদের মধ্যে 25% অবস্থা আরও গুরুতর। 20% বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন, আর 60% ভুগছেন মানসিক চাপে।
দেলোয়ার দোলন, এখন ঢাকা। রাজশাহীতে হিম বাতাসে সকালে তীব্র শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। তাতে বেড়েছে তাপমাত্রার পারদ, জনজীবনে ফিরেছে কর্মচঞ্চলতা। বিস্তারিত জানাতে নগরীর কোর্ট স্টেশন মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন সূর্যের দেখা পাওয়ার পর শীতের তীব্রতা কতটা কমলার, জনজীবনে স্বস্তি ফিরে এলো কিনা? উজ্জ্বল, সকালে কিন্তু হিম বাতাসে আসলে শীতের তীব্রতা বেশ খানিকটা বেশি অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে আজকে সকালই কিন্তু আসলে সূর্যের দেখা মিলেছে এই জনপদে এবং জনজীবনের স্বস্তিও ফিরেছে। আমরা দেখছি যে রাস্তায় মহাসড়কে কিন্তু যান চলাচল বেড়েছে, মানুষের কর্মচঞ্চলতাও বেড়েছে সেই সাথে সাথে। এবং আমরা দেখেছি যে আজকে সকাল 8টা নাগাদই কিন্তু আসলে সূর্যের দেখা মিলেছে এবং এতে করে সাধারণ যারা কর্মজীবী, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা ঘর ছেড়ে বেরিয়েছেন এবং অন্যান্য দিনের মতোই কিন্তু আজকে আমরা দেখছি নগর পরিবহনগুলো বেশ স্বাচ্ছন্দ্যে আসলে রাস্তায় চলাচল করছে। এবং তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু বলছেন যে ভোরের দিকে তাদের যে যাত্রী পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এতে করে তাদের সকালের দিকটা একটু চঞ্চলতা কম থাকার কারণে বা যাত্রীদের আসলে সংখ্যা কম থাকার কারণে তাদের কর্মঘণ্টা কিন্তু কমেছে এবং বিকেল থেকেই কিন্তু আবারও আসলে সূর্যের তাপ যতক্ষণ পর্যন্ত আসলে দিনভর থাকছে ততক্ষণ পর্যন্তই কিন্তু কর্মচঞ্চলতা থাকছে, পাশাপাশি শীতের অনুভূতিটা বেশ খানিকটা কমছে। তবে বিকেল হতে হতে সূর্য ডোবার পরপরই কিন্তু আসলে এই জনপদে আবারও জেঁকে বসছে শীত এবং সন্ধ্যার পর থেকেই আমরা দেখছি যে সাধারণ মানুষের চলাচল বেশ খানিকটা সীমিত হচ্ছে। আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল সকাল এবং তাতে করে আমরা দেখেছি যে সকালই কিন্তু মানুষ রাস্তায় বেরিয়েছেন, তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো সারছেন, পাশাপাশি দোকানপাট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি সকালই আজকে খোলা হয়েছে। চায়ের টংগুলোতেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সেখানে চায়ের উষ্ণতা নিচ্ছিলেন যে নগরবাসী। এবং আমরা দেখছি যে দোকানপত্রতেও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি বেড়েছে, গরম কাপড়ের দোকানগুলোতেও কিন্তু জনসাধারণের ভিড় বেড়েছে, সাধারণ মানুষরা যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করছেন। একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে রেকর্ড করা হয়েছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু গতকালকের তুলনায় অনেকটাই বেশি এবং আজকে দুপুর বেলা 11টায় তাপমাত্রা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 20.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু অনেকাংশেই উন্নতি হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছেন যে প্রতিদিনই সূর্যের দেখা যেভাবে মিলছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে জনজীবনের ভোগান্তিও বেশ খানিকটা কমবে এতে করে। এই ছিল আমার কাছে রাজশাহীর কোর্ট স্টেশন মোড় থেকে শীতের জনজীবনের সর্বশেষ খবরাখবর। শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে 7 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 7 থেকে 8 জানুয়ারি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া 9 জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ চলবে বলে জানায় অধিদপ্তর। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, আর টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতির তীব্রতা আজকে থেকে 7 তারিখ পর্যন্ত শীতের অনুভূতির তীব্রতা একটু কমে যাবে এবং 7 এবং 8 তারিখের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরে আবার নতুন করে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতিকে আবার তীব্র থেকে তীব্রতর করার সম্ভাবনা রয়েছে। পৌষের তীব্র শীতে বেড়েছে শীতের পোশাকের চাহিদা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। সে খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শারমিন পুতুল। বাণিজ্য মেলায় শীতের পোশাকের চাহিদা ও দরদাম কেমন জানাবেন? আমি এই মুহূর্তে বাণিজ্য মেলায় রয়েছি সকাল থেকেই। সকালে ক্রেতাদের এসে তেমন কোনো ক্রেতা পাইনি, মাত্র দোকান খোলা শুরু করেছিল। ইতিমধ্যেই জানেন যে শহরে একটু শীত পড়তে শুরু করেছে, বছরের শুরু থেকেই শীত পড়তে শুরু করেছে, তাই বাণিজ্য মেলাতে তুলনামূলক ভিড় কিন্তু একটু কমই দেখতে পেয়েছি বরাবরের তুলনায়। তবে শীতের পোশাকের দোকানিরা সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে গতবারের তুলনায় এবার বেচা বিক্রি তুলনামূলক কম এবং দরদামও আগের তুলনায় তারা একটু কম
কম রেখেছেন। যে পোশাকগুলো আগে 2000 বা 2500 করে বিক্রি করতো সেগুলো মূল্য ছাড়ে 1800 থেকে 1500 টাকা বিক্রি করছে। এবং যারা ক্রেতারা রয়েছে, যে 2-4 জন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তুলনামূলক এবার কালেকশনও একটু কম রয়েছে এবং দামও কিন্তু বেশ বেশি বলছেন, অভিযোগ করেছেন বিক্রেতারা। তাছাড়া বাংলাদেশের যে দেশীয় যে পোশাক রয়েছে, শীতের যে দোকানগুলো রয়েছে, তারা বলছেন যে এবার তারা যে ধারণা করেছিল যে পরিমাণ ক্রেতা হবে, সে পরিমাণ ক্রেতা কিন্তু এখনো দেখা যায়নি স্টলে। তবে আশা করছেন তারা যেন আরো সামনে আরো দোকানে আরো ভিড় বাড়বে এবং বেচা বিক্রি বাড়বে। এবং বিদেশি বেশ কিছু স্টল রয়েছে চাদরের, বিদেশি চাদরের প্রতি কিন্তু আমাদের তরুণীদের বেশ একটা ঝোঁক রয়েছে এবং মা খালাদের বেশ একটা ঝোঁক রয়েছে। তারা কাশ্মীরি চাদরকে একটু পছন্দ করেন এবং মোটামুটি আমাদের দেশের বলেন প্রতিটি ঘরের আলমারিতে কাশ্মীরি চাদর কিন্তু দেখাই যায় এবং প্রতিটি তরুণীর প্রথম পছন্দই বলা চলে। এই দেখতে পাচ্ছেন, আমি আপনাকে যে দেখাই, এক আপু হচ্ছে শাল দেখছেন, কাশ্মীরি শাল, এবং দরদাম করছেন। হয়তো তার বনিবনা হচ্ছে না, তাই তিনি চলে গিয়েছেন। এপাশে আরেকজন আন্টি রয়েছেন, তিনিও চাদর দেখছেন, কাশ্মীরি চাদর, এবং দোকানের সাথে একটু দরদাম করছেন। তার পছন্দ হলে হয়তো তিনি নিয়ে নেবেন। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি প্রক্লেমেশন অফ রেগুলেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আজকে হচ্ছে 4 জানুয়ারি, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, একটা জটিল বিষয়। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চায়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময়, আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল, সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের সর্বসাকুল্যে আমাদের 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে। আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই। মানুষের কথাগুলো আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। সালাম আলাইকুম। শেষ হয়নি, বড় একটু
পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচা বাজারে সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান করে জরিমানা করা হচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্র যাত্রায় ফেরি চলাচল। এরই মধ্যে উভয় প্রান্তে পুরোদমে শুরু হয়েছে ফেরি নির্মাণ, ড্রেজিং, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সেখানকার মানুষ। হোসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সীতাকুণ্ডের কুমিরা ঘাট শত শত কেজি ওজনের মালামাল নিয়ে শহর থেকে ৩০ কিলোমিটার দূরের এই ঘাটে প্রতিদিন আসেন ৪ থেকে ৬ হাজার সন্দ্বীপবাসী। ২০ কিলোমিটার সমুদ্র যাত্রায় এখান থেকেই দুর্ভোগের শুরু। রোদ বৃষ্টিতে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, মালামাল নিয়ে ঠেলতে হয় ভ্যান গাড়ি, কখনো কাদা মারিয়ে আবার কখনো কোমর সমান পানি ভেঙে উঠতে হয় নৌযানে। ঘাট থেকে লাল বোট, স্পিড বোট, মালামালের কাঠের ট্রলার ও জাহাজ, এ ৪ ধরনের নৌযান চলাচল করে। সবগুলো জলযানের নিয়ন্ত্রণ এক মালিকের হাতে। এতে ইচ্ছেমতো ভাড়া নেয়ায় বাড়ে দুর্ভোগ। নৌযান চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরপর রাত নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। এই অবস্থা চলে আসছে ব্রিটিশ আমল থেকেই। যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমরা এই একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থা, আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্তেছি না। উঠানামা এটা খুব পর্যাপ্ত দুর্ভোগ, যে দুর্ভোগের সীমা নাই। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, যেটা বলে বোঝানো যাবে না। সম্প্রতি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় BIWTA। শুরু হয় নতুন দিগন্তের সন্ধান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। সব ঠিক থাকলে নতুন বছরে সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রা শুরু হবে এখান থেকেই। এরই মধ্যে সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরোদমে কাজ শুরু করেছে BIWTA। চলছে সমুদ্র থেকে ৮০০ মিটার সড়ক নির্মাণ কাজ। নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি। এছাড়া সাগরে যেখানে ফেরি থামবে সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। বাঁশবাড়িয়ার এই সমুদ্র উপকূল ইতোমধ্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে স্থানীয় পর্যটকদের কাছে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন চট্টগ্রাম সহ আশেপাশের উপজেলা থেকে। সন্দ্বীপবাসী আশা করছে যেহেতু ফেরি চালু হলে দিনে গিয়েই দিনেই সন্দ্বীপ থেকে ফেরত আসা সম্ভব হবে, সেহেতু সন্দ্বীপ হয়ে উঠবে পর্যটনের নতুন সম্ভাবনাময়ী স্থান। তারা আশা করছেন একই সাথে এই বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলও অর্থনীতি, বাণিজ্য আর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আমরা এখানে এসে দেখলাম বেশ জোরে সোরেই কাজ চলছে। যে সড়কটি হবে সেটি আমার পেছনে যে ড্রেজারটি দেখতে পাচ্ছেন তারও ঠিক ২০০ মিটার পেছনে গিয়ে সড়কটি শেষ হবে, যেখান থেকে ফেরি সন্দ্বীপ অংশে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ওখানে ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে, আর অনেক বড় ড্রেজিং কার্যক্রম হচ্ছে যে যেন নৌপথে সচল রাখা যায়। এছাড়াও যাত্রীদের আধুনিক সুবিধা দেওয়ার জন্য আধুনিক সুবিধা সমৃদ্ধ টয়লেট কমপ্লেক্স আমাদের প্রস্তুত করা হবে এবং টার্মিনাল প্রস্তুত করা হবে। BIWTA বলছে ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দ্বীপে। ঘাটগুলোতে চাইলে যে কেউ নৌযান সার্ভিস শুরু করতে পারবে, এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা। সন্দ্বীপের চারিদিকে একটা ট্যুর দিবে, 1 দিন বা 2 দিনের পক্ষে রাত্রি ওখানে যাপন করবে, একটু ক্যাম্পিং হবে, ওখানে ক্যান্ডেল লাইট হবে, বিভিন্ন রকমের একটা করব। এই ধরনের অনেকগুলো পরিকল্পনা আছে। সন্দ্বীপে যেন মানুষ গেলে
নিরাপত্তাহীনতা বা কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। গবেষকরা বলছেন ফেরি সার্ভিস শুরু হলে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। তবে পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখানে ওয়েভ আছে, টাইড আছে, কারেন্ট আছে, এখানে সেডিমেন্টেশন আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ পলি, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু পলি, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েভ। সেক্ষেত্রে একদিকে হলো প্রতি বছর 1 থেকে 2 বার ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, আর হচ্ছে যে সার্বক্ষণিকভাবে সেখানে ড্রেজার দুটো কিন্তু থাকতে হবে মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এতে যাত্রায় ব্যয়ও কমবে বলে আশা বিআইডব্লিউটি এর। নারী, পুরুষ, বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপর এমন কাদামাখা পথ পাড়ি দিয়ে কিংবা ভাটা বা জোয়ারের সময় কোমর সমান পানি পাড়ি দিয়ে উঠতে হয় নৌযানে। তারপর সমুদ্র পথে এক অনিশ্চিত যাত্রা। সন্দ্বীপের প্রায় 2 থেকে 3 লাখ মানুষের এই যাত্রার দুর্ভোগের গল্প গত 200 বছরের। ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন কিংবা বাংলাদেশ আমলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও যাত্রায় এ দুর্ভোগ তাদের শেষ হয়নি। তবে সম্প্রতি ফেরি চালু হওয়ার খবরে আশার আলো দেখছেন এ দ্বীপের মানুষ। এতে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন কিংবা যাতায়াতে যে উন্নয়ন হবে তার পথে এখন প্রধান বাধা হিসাবে তারা দেখছেন নিরাপত্তাকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত, 12,608 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। 2023 সালের তুলনায় 2024 সালে নিহত 7.50% এবং আহত 17.73% বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, গেল 10 বছরে মোটরসাইকেল 15 লাখ থেকে বেড়ে 60 লাখ এবং নতুন করে 60 লাখ ব্যাটারি চালিত রিকশা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক মহাসড়কে অবাধে চলাচল করায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে এই গড়কুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। একদিকে নসিমন করিমনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলো রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি না আসে মানুষের দুর্ভোগ কমবে না। প্রণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের মামলায় আগামী 10 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন আদালত। সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে, এমন ইঙ্গিত দিয়েছেন বিচারক। এর আগে গেল মে মাসে এই মামলার 34টি অপরাধে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মামলায় জড়ানোর পাশাপাশি দোষী সাব্যস্ত হন 78 বছর বয়সী এই নেতা, যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার তিনি জানান, সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেওয়া দরকার। এদিকে আসন্ন মেগা আসরে নাজমুল শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেন ফারুক। আরও জানাচ্ছেন এসকে শাওন। গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ফরম্যাটে বিদায় নিতে চেয়েছেন সাকিব আল হাসান, তবে নানা জটিলতায় ঘরের মাটিতে অভিজাত ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলতে পারেননি নাম্বার 75। এরপর গুঞ্জন উঠেছিল উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন, যদিও সেটা সত্য হয়নি। 50 ওভারের ক্রিকেটকে বিদায় না বলায় তাকে নিয়ে জল্পনা কল্পনা চলমান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে কিনা। শুক্রবার বিপিএল চলাকালে এমন প্রশ্নের সম্মুখীন হন বিসিবি সভাপতি। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএলের মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। আর বিসিবি বসের কথায় পরিষ্কার, সাকিবকে মেগা আসরে খেলাতে তারা আগ্রহী। এ ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখতে চান না বিসিবির শীর্ষকর্তা। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই
সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। এদিকে টি-20 থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যে কারণে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসছে কিনা জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে। আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর, সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে, বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে ও আসবে যে ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা ক্যাপ্টেন্সি। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু বাংলাদেশের। এসকে শাওন, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গণপরিষদ করে সংবিধানে সংশোধন চায় ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক কমিটি। কোনো ইস্যুতেই জাতীয় নির্বাচনের বিলম্ব চায় না বিএনপি। গণ অভ্যুত্থানে আহত অনেকে ভুগছেন দীর্ঘ মানসিক ট্রমায়। চিকিৎসা নিশ্চিতে আন্তরিক সরকার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনো ঠিক মতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিগুলো ভেসে ওঠে। মার্চে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু। 2 প্রান্তে জেটি ও টার্মিনাল নির্মাণে কর্মযজ্ঞ। কৃষি, অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে চান বিসিবি সভাপতি। মেঘা আসরে শান্তই থাকছেন নেতৃত্বে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার হয়। আর এ ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।